হাসিনাকে যারা সম্প্রতি দেখছে, যাদের সাথে যোগাযোগ আছে, হাসিনার সবাই বলছে মহিলা তো পাগল হয়ে গেছে, কথাবার্তা, আচার আচরণ, চেহারা সব কিছুর ভিতরে পাগলামি ফুটে উঠছে। আওয়ামী লীগকে জীবিত রাখার একটা পরিকল্পিত, অর্গানাইজড, অর্কেস্ট্রেটেড প্রোপাগান্ডা মেশিন ওয়ার্ক করতেছে, এবং সেটা গত 5ই আগস্টের পর থেকেই ফাংশন করতেছে। বিএনপি ক্ষমতায় আসার পরে আমরা ধারণা করেছিলাম যে এটা হয়তো কিঞ্চিত মানে গতি কমে যাবে, কিন্তু বিএনপি সরকারের বেশ কয়েকটা সিদ্ধান্ত দিল্লিকে এবং এই যে দিল্লির গোলাম যারা আছে, আওয়ামী মন্দিরের পূজারী, তাদেরকে বেশ বিক্ষুব্ধ করেছে। তার ভিতরে একটা হচ্ছে অফকোর্স চায়না সফর, বেইজিং সফর, পাকিস্তান, তুরস্ক, তারপরে হচ্ছে বেইজিংয়ের সাথে প্রতিরক্ষা সম্পর্ক এবং অন্যান্য সম্পর্ক উন্নয়নের কাজে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে পলিসি ফ্রেমওয়ার্ক সেটা কন্টিনিউ করছে, এটা তাদেরকে আপসেট করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ব্যাপারে যে সংসদে ঐকমত্য হয়েছে, বিচার চলছে, দলের বিচার, যেটা মনে করা হয়েছিল যারা একটু স্লো ডাউন করবে, যদিও আমরা বিচারের ব্যাপারে খুব বেশি সন্তুষ্ট না। সম্প্রতি ইনুর যে রায় হয়েছে, যেহেতু মাননীয় আইনমন্ত্রী ওনার দল করতেন এক সময়, একই দলের মানুষ ছিলেন, তো সেই জায়গাতে অনেকেই সন্দেহ করছে যে জাসদীয় সম্পর্কের কারণে এই রায়টা একটু হালকা করে নেওয়া হয়েছে কিনা, এবং বিচারের প্রক্রিয়া পুরোটা স্লো করে দেওয়া হয়েছে। তারপর 111-এর কুশীলবদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটু পলিটিক্যালি স্পেস দেওয়া, স্থানীয় সরকার নির্বাচন করতে দেওয়া যায় কিনা, এরকম কিছু জায়গাতে মনে করা হচ্ছে যে আওয়ামী লীগকে তারা একটু স্পেস দিবে। কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকেও দেখলাম, উনি সংসদে এবং সংসদের বাইরে আওয়ামী লীগের ব্যাপারে সম্প্রতি 2-4টা শক্ত কথা বলছেন। ওনার যে টেন্টেড ইমেজ, ওনার যে ভাবমূর্তি, যেটা ব্যাপকভাবে নষ্ট হয়েছে, নেতিবাচক হয়ে গেছে গত 2 বছরে, সেটাকে উদ্ধার করবার চেষ্টা চলছে। তো এই বয়ানগুলোর মধ্য দিয়ে এই যে প্রচেষ্টা দিল্লি এবং আওয়ামী গোলামদের, এটার আসলে পারপাস কি, তারা আসলে কী অ্যাচিভ করতে চায় এই প্রোপাগান্ডা মেশিনটা, এবং তারা কিভাবে ফাংশন করছে, এই জিনিসটা আমাদের আজাদির পক্ষের মানুষ যারা আছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যারা আছেন, তাদের বোঝাটা খুব জরুরি। প্রথম জায়গাটা হচ্ছে কারা কোথায় কী ধরনের প্রোগ্রাম করছে। আপনি দেখবেন যে আমি গত কয়েকদিন আগে দেখলাম ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তারা ডক্টর আকবর আলী খান মরহুম, ওনার মেয়েও মারা গেছেন, তার স্মরণে একটা স্মরণসভা লেকচার করেছে। তো সেখানে মেহমান ছিল হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, খুবই আওয়ামী মনা, আওয়ামী ভক্ত, আওয়ামী যে বুদ্ধিজীবী চক্র আছে এই চক্রের একজন, ডক্টর ফরাসউদ্দিন সাহেব। তো উনি অর্থনীতিবিদ। তো ওনার লম্বা বক্তব্য দেখলাম, অনেকগুলো আইটেম নিয়ে কথা বলেছেন। যেহেতু বাজেট সেশন চলছে, পত্রিকাগুলো চাইলে ওনার অর্থনীতির একটা আইটেমকে হাইলাইট করতে পারত, জুলাই রিলেটেড একটা আইটেম হাইলাইট করতে পারত, কিন্তু বক্তব্য থেকে যেটা হাইলাইট করেছে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি না থাকলে দেশে স্থিতিশীলতা বাধাগ্রস্ত হবে। তো এই ল্যাঙ্গুয়েজকে ডিকোড করলে কি হবে? ডিকোড করলে যেটা হবে যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতিটা আসলে চলবে না, স্থিতিশীল হবে না দেশ। এটা একটা এক্সাম্পল। দ্বিতীয়ত দেখবেন একই ধরনের প্রোগ্রাম পত্রিকা অফিসে দেখবেন যে বাংলাদেশের সব বিশিষ্ট বেকার হাম বিশেষজ্ঞ যারা আছে তারা দেখবেন আলোচনা করতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভুল পলিসির কারণে কিভাবে শত শত শিশু আজকে মারা যাচ্ছে, ডক্টর ইউনূস তার স্বাস্থ্য উপদেষ্টার বিচার হওয়া দরকার, মামলা পর্যন্ত করবার চেষ্টা করা হয়েছে। এবং সেই বেকার যে জ্যেষ্ঠ সাংবাদিক যারা আছেন এবং যারা আওয়ামী বলয় থেকে আসলে গত টার্মে খুব বেশি কিছু সুযোগ সুবিধা নিতে পারেন নাই, আবার দেখবেন যে তারা আওয়ামী লীগের সমালোচনা খুব বেশি করেন নাই। অতএব এই বেকার জ্যেষ্ঠ সাংবাদিকরা দেখবেন একটা বিশাল সংখ্যক টকশোতে প্রতিদিন মতামত সম্মতি উৎপাদন করবার চেষ্টা করছে। পার্টিকুলারলি একজন ভাইকে দেখলাম, একজন সিনিয়র সাংবাদিক, উনি বলছেন কথা প্রসঙ্গে টকশোতে যে এত টাকা দিয়ে বিমান কেনার কি দরকার, আমরা কি যুদ্ধ করব নাকি? মানে এই যে আমাদের সেনাপ্রধান বলেছেন আমাদের বিমান বাহিনীকে আধুনিকায়ন করা দরকার, আমাদের নতুন যুদ্ধ বিমান দরকার, JF-17 থান্ডার, যেটা
পাকিস্তান এবং চায়না মিলে বানিয়েছে, আমরা সেটা চাই, একটা পুরো স্কোয়াড্রন দেওয়ার জন্য ইতিমধ্যেই পাকিস্তান এবং চায়না অফার করে দিয়ে রেখেছে। তো সেই প্রসঙ্গে বলছে এত টাকা খরচ করে বিমান কেনার দরকার কি? আমরা কি যুদ্ধ করব নাকি? তাহলে ভাই তাহলে আমরা কি করব? আমাদের সেনাবাহিনী দরকার আছে কি না, বিমান বাহিনী দরকার আছে কি না? আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা জুম মিটিংয়ের একটা ক্লিপ কদিন আগে আপনার অনলাইনে আসছে। সেখানে এক মহিলা লীগ, সে বলতেছে ভারতের সাথে সিম্পলি একটা চুক্তি করে ফেললেই তো হয়, আমাদের কোনো বাহিনীর তো প্রয়োজন নাই। এখন দেখেন এই বক্তব্যগুলোর ডিকোড করেন, এই বক্তব্যগুলোর সাথে কিন্তু সেই 71 সালে সেপ্টেম্বর অক্টোবরে ভারতের সাথে করা যে গোপন 7 দফা চুক্তি, যার একটা দফাতে ছিল বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না, শুধুমাত্র একটা আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য একটা প্যারামিলিশিয়ারি বাহিনী থাকবে, এটার পুরোটার দায়িত্ব থাকবে হচ্ছে ইন্ডিয়ান ফোর্সের। এবং সেই ধারাবাহিকতায় দেখবেন আপনি যদি আওয়ামী লীগ এবং বামদের বক্তব্যগুলো কয়েক দশক থেকে পর্যালোচনা করেন, সবসময় দেখবেন তারা এন্টি সেনাবাহিনী, আমার কোনো সভরেন ফোর্সের দরকার নাই, এই রকম একটা ন্যারেটিভ তারা তৈরি করবার চেষ্টা করেছে। এইটা করতে পারে নাই বলে আওয়ামী লীগ পরবর্তীতে যেটা করেছে সেটা হচ্ছে আমাদের বাহিনীগুলোর মোরাল ধ্বংস করে দিয়েছে। তাদেরকে ইন্ডিয়াকে ইনভলভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে এখানে পিলখানায় গণহত্যা নাটক করেছে, আমাদের 57 জন ডেকোরেটেড অফিসারকে শহীদ করেছে, বিডিআর জওয়ানকে শহীদ করেছে, এবং পুরো 4-5টা ফোর্সের কালেকটিভ মোরাল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। একইভাবে দেখেন আমাদের পুরো ফোর্সেসগুলোকে কিভাবে ব্যবসা বাণিজ্যের টাকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ব্যাংক, বিভাগ, গরু ছাগল ফার্ম, তারপরে মিষ্টির দোকান, মুরগির দোকান, পেট্রোল পাম্প, বাসের ব্যবসা, হেন কোনো ব্যবসা নাই, হোটেল, রেস্টুরেন্ট, তারপরে রিসোর্ট, যা আমাদের এই বাহিনীগুলো করে না। প্রত্যেকটা বাহিনী বাংলাদেশের সবচেয়ে বড় কর্পোরেশন। ইন্ডিভিজুয়ালি যদি দেখেন তাহলে রাষ্ট্রের টাকায় আমরা যে সভরেন ফোর্স আমরা মেনটেন করি, সেটার পারপাস হচ্ছে তাদেরকে ব্যাটেল প্রিপেয়ারনেস করে রাখা, যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখা। এই ফোর্সগুলোকে এই জন্যই আমরা রাখি, রাষ্ট্র রাখে সভরেন ফোর্স, এবং তাদের সমস্ত খরচ রাষ্ট্রকে বিয়ার করতে হবে তার ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে। তাদেরকে দিয়ে ব্যবসা করানো, পৃথিবীর কোনো প্রফেশনাল আর্মি ব্যবসা করে না। ইন্ডিয়া দেখেন কে করে, পাকিস্তান করে, তুরস্ক করে, মিশর করে, যেখানে আর্মিগুলো এখনও প্রফেশনাল হয়ে ওঠে নাই। পৃথিবীর ম্যাচিওর ডেমোক্রেসিগুলোতে যান, নেটো কান্ট্রিগুলোতে যান, আপনি দেখবেন যে অধিকাংশ স্ট্যান্ডিং মিলিটারি তারা ব্যবসা বাণিজ্যের সাথে ইনভলভ না। ব্যবসা করতে চাইলে পোশাক খুলে রিটায়ারমেন্টে এসে আপনি ব্যবসা করেন, আপনার জমির ব্যবসা করা দরকার, ব্যাংকের ব্যবসা করা দরকার, ট্রাস্ট ব্যাংক করা দরকার, এসকেএস টাওয়ার করা দরকার, শপিং মল করা দরকার, করেন। তাহলে এই যে পরিকল্পিতভাবে এই এই যে বয়ানটা তৈরি করা হয়েছে, এবং এই বয়ানের আলোকে আমার বাহিনীগুলোকে একইভাবে নষ্ট করে দেওয়ার যত পরিকল্পনা, মোরাল নষ্ট করে দেওয়া, চরিত্র নষ্ট করে দেওয়া। ভারতে বিনামূল্যে ট্রিটমেন্টের জন্য আমার অফিসারকে নিয়ে যাওয়া হচ্ছে, শুধু ট্রিটমেন্ট দিচ্ছে, বউ পোলাপান ছেলে মেয়ে। আজকের আমার 6জন ডিজিএফআই চিফ ভারতে পালাইছে, তাদেরকে সেনাবাহিনীর যে আবাসন জায়গা আছে সেখানে তাদেরকে রাখতে দিয়েছে। এগুলো খুব স্বাভাবিক ঘটনা। একই বয়ান যে আমি কার সাথে যুদ্ধ করব, কি করব, কেন দরকার যুদ্ধ করার। এবং ভারতের যে মিলিটারি স্ট্র্যাটেজি আছে সেখানে তার ইস্টার্ন ফ্ল্যাঙ্কে, মানে ভারতের পূর্ব সীমান্তে বিমান বাহিনী দ্বারা আক্রান্ত হবার ঝুঁকি শূন্য লেখা আছে। তার মানে ভারত একটা নিরাপদ পূর্ব দিগন্ত পেয়েছে, তার এখানে কোনো ঝুঁকি নাই। মানে আওয়ামী লীগের বাংলাদেশ পেয়েছে তারা একটা ভ্যাসেল স্টেট পাইছে যেখান থেকে তার ন্যূনতম ঝুঁকি নাই। তাহলে এই যে বয়ানগুলা গত কয়েক সপ্তাহ থেকে দেখছে, আওয়ামী লীগ কি আসলে ফিরতে পারবে? হাসিনা রয়টারকে একটা কথা বললো, এই কথাটা আসলে জেনুইনলি বললো কিনা? এনডিটিভিকেও ইমেলে বলছে আমি দেশে ফিরবো, একটা বোগাস কথা। হাসিনার ছবি কেউ দেখে নাই। হাসিনাকে যারা সম্প্রতি দেখছে, যাদের সাথে যোগাযোগ আছে, হাসিনার সবাই বলছে মহিলা তো পাগল হয়ে গেছে। কথাবার্তা, আচার আচরণ, চেহারায় সব কিছুর ভিতরে পাগলামি ফুটে উঠছে। কারণ 75-এর পরবর্তী যে বাস্তবতা, সেরকম একটা বাস্তবতায় শেখ হাসিনা রেহানা সুস্থ মানুষ হিসাবে থাকতে পারে না। এরপরে তার ক্ষমতার পদচ্যুতি হয়েছে সেখানে। এই সব কিছু মিলায় আপনি দেখবেন যে পরিকল্পিতভাবে আমাদের গণমাধ্যমে, আমাদের সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন প্ল্যাটফর্ম আসছে, যারা প্রত্যেক দিন মানে এই ফিরতে পারে কিনা, ফিরলে কি হবে, না ফিরলে যে স্থিতিশীলতা বাড়বে, অথচ তর্কটা অন্য জায়গায় হওয়া দরকার ছিল।
আপনি দেখবেন যে একটা কমন তর্ক যে জুলাইপন্থীরা হচ্ছে ৭১কে মুখোমুখি করতেছে জুলাইয়ের, কে করতেছে এটা? এটা দেখবেন যে এটা কোনো বক্তব্য নাই যে জুলাইয়ের পক্ষের কোন শক্তি, কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি কোথায় বক্তব্যে বলেছে ৭১ একটা ছোট ঘটনা, যেটা জুলাইকে বড় করবার চেষ্টা করে এটাকে ছোট করা হচ্ছে। মানে এই যে দেখেন একটা জিনিস বড় হয় নাই, ওইটা ওই যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ফাঁসির রায় দেবার পরের দিন দেখবেন যে বাংলাদেশের কিছু বাম সনাতনী আওয়ামী যে বলয়গুলো আছে, সাংবাদিকরা আছে, তারা একটা চটকদার কথা ছড়ায় দিলেন যে সাঈদী ভক্তরা মাওলানা সাঈদীকে চাঁদে দেখা গেছে, এই রকম তারা বিশ্বাস করে। নিউজটা করেছে কারা? আওয়ামী লীগের লোকজন করছে, আওয়ামী বলয়ের লোকরা করছে, সনাতনীরা করছে, সাংবাদিকরা করছে, সবাই মিলে করছে। দিল্লির যে টোটাল প্ল্যাটফর্ম ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন, তারা মিলে এটা করেছে। ঠিক একইভাবে দেখেন ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশে যারা মিডিয়া ওয়াচ করেন, নেত্র নিউজ থেকে শুরু করে, তারা একটা ক্রিটিক্যাল রিপোর্ট দিয়েছে যে আওয়ামী লীগের হয়ে সিআরআই তার যে হোয়াইট বোর্ড আছে, এই পুরো ফ্যাসিস্ট প্রোপাগান্ডা মেশিন কত অনেক বছর ধরে ফেক রিসার্চার বানিয়েছে, ফেক রাইটার বানিয়েছে, ফেক কলামিস্ট বানাইছে, যে মানুষগুলো আসলে এক্সিস্ট করে না, এই মানুষগুলো নাই। লেখা গেছে একটা বিদেশি ইউনিভার্সিটিতে রিসার্চার লেখা, ইমেল করছে সেই ইউনিভার্সিটিতে, বলেছে এই নামে কোনো টিচার নাই। এরা প্রত্যেক দিন বাংলাদেশের বড় বড় বাংলা পত্রিকা, ইংরেজি পত্রিকা, ইন্ডিয়াতে, বিদেশে, পশ্চিমের দেশগুলোতে, গুরুত্বপূর্ণ পত্রিকাগুলোতে নিয়মিত আওয়ামী লীগের পক্ষে কলাম লিখতেছে, মতামত তৈরি করতেছে। এরকম শত শত আর্টিকেলের খবর পাওয়া গেছে। অতএব দেখেন আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেশিনটা কীভাবে ওয়ার্ক করতেছে। একইভাবে দেখেন গত কদিন আগে আমরা দেখলাম চ্যানেল আইয়ের যেই কুখ্যাত আপনার সোমা ইসলাম এবং তার মালিক পক্ষের একজন শাইখ সিরাজ ভারত থেকে ২ সপ্তাহ ঘুরে আসছে কলকাতায়, দিল্লিতে। তার কাজ কি? কোথায় গেছে? যেই মানুষগুলো ফ্যাসিবাদের পক্ষে মতামত তৈরি করেছে, সেই মানুষগুলো এখনও গণমাধ্যমে কীভাবে কাজ করে। এবং আমি এর আগে এই কথাটা বারবার বলেছি, প্রত্যেক দিন গণমাধ্যমে দেখবেন কী ধরনের নিউজকে নিউজ করা হয়। দেখবেন যে খবরের একটা রাজনীতি আছে, কোনটা খবর না। আপনি দেখেন তো যে এই যে ১,৫০০ মানুষ শহীদ হয়েছে, এই যে হাজার হাজার লোক আহত হয়েছে, তাদেরকে নিয়ে প্রোগ্রাম করবার ধারাবাহিক কোনো আয়োজন কোনো গণমাধ্যমে আছে কিনা? কোনো গণমাধ্যমের নিজস্ব প্রোডাকশন আছে কিনা? 10টা নাটক, 20টা প্রোডাকশন, টেলিফিল্ম করা, 10টা গান, 20টা কবিতা। দেখেন তো বাংলাদেশের টোটাল কালচারাল অঙ্গনে কোনো যাত্রা, নাটক, থিয়েটার কোনো কিছু হয়েছে কিনা? তাহলে এই যে পরিকল্পিতভাবে জুলাইকে একটা ভুলিয়ে দেওয়ার আবরণে চলে যাচ্ছে, এইটা হচ্ছে ৭১পন্থী, দিল্লিপন্থী চেতনা ব্যবসায়ী, মুক্তিযুদ্ধ ব্যবসায়ী, এই টোটাল আওয়ামী ব্যবসায়ীদের ব্যবসায়িক টুল, ট্রেডিং টুল।